মর্নিং 5টা 10 বাজে উঠেছি অনেকক্ষণ আগে, জানো তো, তখন বাজে 4:45। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ। আমিও ভালো আছি। তো দেখো, এত ভোরবেলা উঠি, তাও আমার সারাদিনের কাজ শেষ হয় না, জানো তো। আর আজকে তো উঠতেই হবে। আজকে বুধবার, ঠাকুরের বাসন টাসন ধোয়া ধুয়ের ব্যাপার আছে। তারপরে বড় ছেলে অফিসে যাবে। ওর আজকে অফিসে যে ম্যাম, ওদের ট্রেনার, উনি নাকি বলেছেন বাড়ি থেকে কিছু বানিয়ে আনতে। আবার ফ্রাইড রাইস, চিকেন এগুলো বানাতে হবে। খুব বানিয়ে যাবে। আমি এগুলো তাড়াতাড়ি করেছি। আর ঘরটা ঝাড় দিয়ে মুছে রান্নাটা গুছিয়ে দিলাম। আর ছেলে ফোন করেছিল, তারাপীঠ পৌঁছে গেছে। সকালবেলা না উঠতে ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই, উঠতে তো হবে। আর আমার তো এমনই, যতই রাতে ঘুমাই না কেন, ঠিক ঘুম ভাঙবি 4:30-5টার সময়। এই দেখো, কাল রাতে এতগুলো সব কেচেছি, দেখেছো? কেচে রাত্রির 11টার সময় কেচে মেলেছি। ঝাড়ুটা দিয়ে দিই। আজকে সুইপার আসবে। সুইপার বুধবার আর রবিবার আসে, তাও যেন ঘরের সামনে আমার ভালো লাগে না। সেইটা ঝাড়ি কি সুন্দর কোকিল লাগছে। রাস্তার ধারে ঘর হলে যা হয়, খাটতে খাটতে জীবন যেন শেষ। এত ধুলো ধুলো হয়ে যায়। আর আমার একটুও ভালো লাগে না ধুলো নোংরা কোথাও থাকলে। এগুলো দেখো, আমি 2 দিন ছাড়া ছাড়াই গ্রিলগুলো মুছি, জানো তো। আর আজকে আর সময় নেই, এইটাই মুছবো, বাকিগুলো কাল মুছবো। এটা কি অভ্যেস জানি না, যতই রাতে ঘুমাই না কেন, রাত 3টের সময় ঘুমালেও আমার 4-4:30 মধ্যে ঘুম ভাঙবে। সে রাত 12টায় ঘুমায়, 11টায় ঘুমায়। 11টায় ঘুমালে তো তারও আগে ঘুম ভেঙে যায়, 3টে 3:30 এরকম একটা। জানি না এটা কি অভ্যেস আমার। ঘুমাচ্ছে ঘরে, কীভাবে ঘুমায় চাদরটাও কথা। বড় ছেলেটা রোজ রাতে কাজ করে, তো অফিসের কাজ তো হিসেব মতো বলতে পারলে নাইটে ডিউটি। এখন ট্রেনিং চলছে বলে সকালে যাচ্ছে। তো যাই হোক, ও রাত্রেবেলা আমরা সবাই চাদর পাল্টে শুই। ও কাজ করতে করতে আজ 2 দিন ধরে চাদরটা আর পাল্টাচ্ছে না। ওইভাবেই দেখো যেমন পাচ্ছে ঘুমিয়ে পড়ছে, ঘুমানোর কোনো ছিঁড়িছাট নেই ওর। এইরকম অবস্থা। মানে ও, আমার ছোট ছেলে যতটা বুঝদার, এ ততটাই বোকার মতো কাজ করে, বা কোনো জিনিসকে কিছু মনেই করে না। একটা টাওয়েল আর গামছা ভিজেছি, ঘর মোছা হয়ে গেছে। এবার আমি চান করবো করে চলে এলাম। উফ, এই নাইটিটা এত আরাম না পরে। পুরনো হতে পারে, পাতলা হতে পারে, কিন্তু এই নাইটিটা আমি গরমের সময় ছাড়ি না। আমি নিয়েছি, সব হাতে নিয়েছি, সব যাবো এবার নিচে জল, মানে ডাইরেক্ট কলের জলে সব ধোবো। সকাল থেকে এতই চড়া রোদ্দুর যে কিছু বলার নেই, কোনো কাজ যেন করতে ইচ্ছা করে না। আর সকালবেলা দেখো, স্নান করেই বাথরুম থেকে বেরিয়েছি, ঘেমে যাচ্ছি। স্নানটা করে কি লাভ, কিছুই বুঝতে পারি না। যাই হোক, করতে তো হবে, করার তো কিছু নেই। আর চলো, আমি এইভাবে এখন ঠাকুরগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এত গরম, এত রোদ্দুর না, এত গরম লাগে যে সকালবেলা কোনো কাজ করতে ইচ্ছাও করে না, কিন্তু উপায় নেই, করতে তো হবে। তাড়াতাড়ি করেও 8টা বেজে গেল। 8টা বেজে গেল, কী বলবো, সময়টা কীভাবে চলে যায়। কত ভোরে উঠেছি বলো। এই ঘর ঝাড় দেওয়া, মোছা, এসব করতে করতে আর বুধবার আর বৃহস্পতিবার হলেই না আমার একটা টেনশন শুরু হয়ে যায়। সকাল থেকে সারা রাত্রির আগের দিন রাতে আমার ঘুম হয় না, যে কখন আসলে একা হাতে সব আগেগুলো এইগুলো যদি আমি সকালে না করি,
সারাদিনে আর সময় হবে না, আর সেগুলো করাও যাবে না। তারপরে যদি মাছ টাছ রান্না করি সেই গায়ে আবার সব করবো, তাই আমি আগে থেকেই সব করবো। তো যাই হোক, এবারে দেখো গঙ্গা জল দিয়ে এগুলো মুছে মুছে রাখবো, তারপরে পুজো দেবো। সব মোছা, এগুলো সব মোছা হয়ে গেছে। এবারে এগুলো কী বলো তো, পেতলের তো, মুছে না রাখলে আবার কালো হয়ে যাবে, ওই জন্য মুছে রাখবো, চকচক করবো। সব গুছিয়ে গেছি, পুজোটাও দিয়ে ফেললাম। এবারে চলো রান্নাঘরের দিকে যেতে হবে, ছেলে বেরোবে। নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম, চাটা খাবো। আর ছেলেরাই দেখো দুধ গরম করছে, ও চিকেন আনতে গেছে, ও বলেছে জিরা রাইস আর চিকেন খাবে। তো যাই হোক, এই দেখো চালটা ধুয়ে রেখেছি, আমি আমার জন্য আবার পরে ভাত করব, ওর জন্য করে দিই একটুখানি জিরা রাইসটা। আর এই দেখো একটা চিকেন পেপার বানাবো, চিকেন পেপার মশলা যেটা, সেটার জন্য সব মশলা নিয়েছি, গোটা মশলা এগুলো। মানে এটা সাউথ ইন্ডিয়ান বেসিসে আজকে চিকেনটা হবে, মানে কেরালার দিকে এইসব রান্না হয় বা ব্যাঙ্গালোর এইসব দিয়ে। তো চলো এটা বানাবো, তো তার জন্য এগুলো ড্রাই রোস্ট করবো। তো ফার্স্টে ওর দুধটা গরম করে দিয়েছি, দেখো বনভিটাটা দিয়ে রেখেছি জিরা রাইস করতে। আজকে জিরা রাইসটা আগে করে নিয়ে করবো, নাহলে আমি কোনোদিনও করি না, একেবারে জল মেপেই বসাই। গরম জল বসিয়ে দিয়েছি, আর এগুলো চালটা তো হয়ে গেছে। আর এই জল তো চলো, এই চিকেন পেপার ফ্রাই বানাতে আমাদের কিছু ড্রাই রোস্ট করে নিতে হবে মশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, এলাচ, দারচিনি, মৌরি আর গোলমরিচ 2 রকমের আছে, এগুলো আমি সব ড্রাই রোস্ট করব। এই ধরো ক্র্যাকালস হচ্ছে, মানে হয়ে গেছে, সেগুলো জলটা ফুটে গেছে, চালটা ধুয়ে দেবো, ধুয়ে রাখা আছে, দিয়ে দেবো। চলো ভাতটা ফুটে আসছে, ভাতটা যেই 80% হয়ে যাবে নামিয়ে দেবো, মানে রাইস চালটা। আর এদিকে একটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এটাকে এবারে আমি গুঁড়ো করে নেবো, মিক্সির জারে দিয়ে হোক বা শিলে হোক। চলো এটা হয়ে গেছে, নামিয়ে দিই, আগে রাইসটাকে রেডি করবো। চলো ভাতটা তো নামিয়ে দিয়েছি, রাইসটা করবো। তো ফার্স্টে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, একটু লেবু দিয়ে দিয়েছি, এইতে না কোনো দই না কোনো টমেটো পড়বে। চলো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে এটাকে মিক্স করে দিই। তো এই দেখো এটা হয়ে গেছে, এটা তো গেল। এইবারে একটা দারুণ জিনিস, যেটা এই রেসিপিতে এইটাই এর মূল জিনিস, এই যে পেঁয়াজ স্লাইস করে কেটেছি আছে, এই পেঁয়াজ এর মধ্যে না দেয় কি, ওই যে ছোটো ছোটো গোল গোল পেঁয়াজ যেগুলো রেস্টুরেন্টে থাকে, সেই পেঁয়াজগুলো, ওগুলো বোম্বে বা ব্যাঙ্গালোরের দিকে পাওয়া যায়, ছোটো ছোটো গোল গোল এরকম সাইজের দেশি পেঁয়াজ, ওই পেঁয়াজেই এটা করতে হয়। কিন্তু আপাতত আমার কাছে নেই, আর আমাদের এখানে ওটা পাওয়া যায় না। তো যাই হোক, এখন ভিনেগার দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি, মিক্স করে এটাকেও রেখে দিচ্ছি। তো ব্যাস, চলো মাংসর প্রিপারেশন কিছুটা হয়ে গেল, তো এটাকে সাইডে রেখে দিলাম। চলো এবার রাইসটাকে করে নেব। তো চলো অল্প একটু তেল দিয়ে দিলাম, এবারে ঘি দিয়ে দিচ্ছি। এবারে আজকে কোনো রকম জিরা রাইসে আমি গরম মশলা ইউজ করবো না। জিরা রাইসে অ্যাকচুয়ালি গরম মশলা ইউজ করেও না, কিন্তু আমি একটু দিই গোটা মশলা, কিন্তু আজকে সেটা আর দেবো না। তো যাই হোক, তেলটা গরম করে নিচ্ছি ঘিয়াতে, চলো দিয়ে দিলাম সাহা জিরে। চলো এবার দিয়ে দেবো একটু মটর, এটা ফ্রোজেন মটরশুঁটি একটু দিয়ে দিলাম, দেখতে ভালো লাগে জিরা রাইসে। তো ভাতটা সিদ্ধ করার সময় দিয়ে দিলে ভালো হতো, সেটা তখন দিতে পারলাম না। যাই হোক, তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ, হয়ে গেছে। এইবারে দিয়ে দিলাম, চলো এইবারে আজকে এইভাবে করলাম, নাহলে আমি এরকম রাইস করি না। আমি একেবারে তখন সময়টা কম ছিল, ভাবলাম ভাতটা বানিয়ে নিই, অন্যদিকে অন্য জোগাড় করছিলাম। তো ছেলে যেহেতু অফিস বেরোবে সেজন্য, আর অনেক দিন ধরে চিকেন খাওয়া হয়নি। তো যাই হোক, এই দেখো এবারে একটু ঘি দেবো, জাস্ট একটু নেড়ে চেড়ে নেব।
গরম মশলার গুঁড়ো, তোমরা চাইলে গরম মশলা বা গরম মশলার গুঁড়ো এতে দিতে পারো। জিরা রাইসে গোটা মশলা গরম মশলা দিলেও ভালো হতো, কিন্তু আমি আর দিলাম না, ভাতটা রান্না করার সময় দিলেও হতো। তো যাই হোক, আমি খুব সিম্পলভাবেই বানাচ্ছি এই গরমের জন্য, আর বেশি গরম মশলা দিলাম না, কারণ চিকেনটা একটু হেভি হয়ে যাবে ওই জন্য। তো এরকম চলো এবারে ঘিটা দিয়ে দেবো। চলো এবারে নামিয়ে হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ভালো করে নেড়ে নিলাম। দেখো ভাতটা কতটা সুন্দর হয়েছে না, একদম সচরে হয়েছে। দেখো কিছু এরকম ভাতটা সিদ্ধও হয়েছে, কিন্তু ঝরঝরে আছে, জড়িয়ে যায়নি। কোনো রকম আমি ভাত রান্না করার সময় কিচ্ছু দিইনি, খালি চালটা যদি ধুয়ে রাখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে, তাহলে সেটা নামি। এই দেখো জিরা রাইস রেডি, এটাকে রেখে দিচ্ছি। চলো এবারে মাংসটা বানাই। চলো এবার কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল, সর্ষের তেল, সাদা তেল, যা হোক দিয়ে রান্না করতে পারবো। চলো এবারে দিয়ে দেবো সর্ষে। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান বেসিসে রান্না হচ্ছে, সর্ষে কারি পাতাটা কিন্তু বি মাস্ট রেসিপি। আর এই যে পেঁয়াজের যে পেঁয়াজটা যে ভিনেগারে আমি মেখে রেখেছি, এই স্টেপটা কিন্তু ভুললে চলবে না, এইটা বি মাস্ট। তো দিয়ে দিলাম, সাথে যেহেতু ভিনেগার দেওয়া আছে, এখন নুনটা দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। সর্ষেটা যেই ফোড়ন হয়ে যাবে অমনি পেঁয়াজটা দিয়ে দিতে হবে। চলো এইবারে এটা হাই ফ্লেম করে ভালো করে ভেজে নিতে হবে। এবার যেগুলো কারি পাতা, এই রেসিপিতে একদম বিমাস কারি পাতা দিতেই হবে। এটা কেরিয়ান ব্যাঙ্গালোর স্টাইলে চিকেনটা, যেহেতু এটা দিতেই হবে। তো চলো এটাকে ভালো করে এবারে ভেজে নেব, খুব সুন্দরভাবে একদম লাল হবে। দেখো ভিনেগার দেওয়া ছিল বলে পেঁয়াজটার কালারটা আগে কমিয়ে দিচ্ছি। এটা আর একটু ভাজা হবে, এবারে দেখবেন চিকেনটা। ফ্লেমটা এই সময় হাইতেই রাখে। তো এতে তেমন কিছু মশলা করবে না, কারণ ড্রাই রোস্ট করে রাখাই আছে সব রকম মশলা, খালি হলুদটা আর রেড চিলি পাউডার। নুনটা তো দেওয়াই আছে, যদি কম করে দেওয়া যাবে, কারণ পেঁয়াজটা ভাজার পরে নুনটা দেওয়া হয়েছিল। এবারে খালি এবারে কষা হবে। এবারে ওকে ঢেকে দেবো, ঢেকে হাই ফ্লেমে 2 মিনিটের জন্য। চলো 2 মিনিট হাই ফ্লেমে দিয়ে রেখে দেবো। চলো এবারে দিয়ে দেবো এই ভাজা মশলাটা, পরে আবার এটা লাগবে আমাদের। এটাকে ধরে মশলাটা দেওয়ার পর এটাকে ঢেকে ঢেকে ভালো করে কষাবো, এখন জল বেরোবে। এবারে লো ফ্লেমে ঢাকা থাকবে 5 থেকে 7 মিনিট, মাঝে একবার চালিয়ে। আচ্ছা, এই রান্নায় একটা মজার ব্যাপার কি জানো, যে জলটা ছাড়ে না সহজে। যে কোনো রান্না আমরা করলে দেখবে মশলা, পেঁয়াজ, আদা, রসুন দিলে কী হয়, প্রচুর জল ছাড়ে, কিন্তু এই রান্নায় জলটা চট করে খুব বেশি ছাড়ে না। হ্যাঁ, কিন্তু চিকেনটা খুব ড্রাই করে নিতে হবে ধুয়ে। আর দেখো এত পেঁয়াজ দিলাম, আদা রসুন, কিন্তু জল ছাড়েনি, তেমনভাবে জল ছাড়েনি, যেটুকু ছেড়েছে মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা চিকেনটা না খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় এইভাবে এই রান্নাটায়। তো যাই হোক, এরকম এবারে এটাকে এবারে একটু আমি হাই ফ্লেমে মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব ভালো করে। জল ছাড়েনি খুব একটা, কিন্তু চিকেনও সিদ্ধ হয়ে গেছে। কেন বলতো, ওই যে ম্যারিনেট আর তারপরে ভিনেগার দিয়ে যে পেঁয়াজটা ভিজানো ছিল ওই জন্য। তো মোটামুটি
মাংসটাকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টা, আর 10 থেকে 15 মিনিট ভিনেগার জলে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো ব্যাস এবারে এটা কষিয়ে নেব। আচ্ছা, যখনই দেখবে নিচে লেগে লেগে আসছে তখনই ভাববে এটা মোটামুটি কষানো হয়ে যাবে। তেলটাও ছেড়ে গেছে, এখন তেল দেখা যাচ্ছে না কিন্তু তেলটা বেশি বেরিয়ে আসবে। এই রান্নায় না এটাই মজাদার ব্যাপার। আর এই রান্নাটা যে কেউ করে নিতে পারবে, এত সহজ রান্নাটা। কিন্তু একটা কথা বলবো, ফ্লেভারটা এত দারুণ বেরোচ্ছে না যে মানে কি বলবো। আমার এটা রিকোয়েস্ট যে একবার হলেও এই রেসিপিটা তোমরা ট্রাই করবেন, একবার হলেও। তো যাই হোক, এই দেখো মাংসটা কি সুন্দর একদম গলে গেছে। এইবারে দিয়ে দেবো জল, জাস্ট সিদ্ধ হওয়া মতো জলটা দেবো। ব্যাস এই যে তো চলো ওপর থেকে দিয়ে দিলাম যে মশলাটা যেটা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আচ্ছা, বাকিটা রেখেছি। চলো এবার ঢেকে দেবো। এইবারে লো হিটে এটা 5 থেকে 7 মিনিট রান্না হবে। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আবার পরে দেবো। রান্না হলো, ছেলে খেয়ে নিল, আরও বেরিয়েও যাচ্ছে। দেখুন ছাতা নিয়ে হেঁটে হেঁটে। চিকেন আমাদের একদম রেডি। দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই সাথে। তো চলো এবারে আমরা বানিয়ে নেবো লেমন রাইস। তো লেমন রাইসের জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি, ভাতটা বানিয়ে রেখেছি, কারি পাতাও আছে গাছের। তো চলো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। চলো এবারে দিয়ে দিচ্ছি তেল। তো আমি সর্ষের তেলে বানাচ্ছি, কোনো ব্যাপার না, এটা সাদা তেলেও হয়। চলো তেলের মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল। এরকম এবারে দিয়ে দেবো ছোলার ডালটা, যে একটু হয়ে আসবে অমনি দিয়ে দেবো বাদাম। আচ্ছা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। চলো এবারে এটা লো ফ্লেমে এগুলো ভাজতে হবে যাতে ভালো করে ভাজা হয়। চলো কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম সর্ষেটা যেই হয়ে যাবে পরিমাণ মতো হলুদ। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি নুন। ভাতটা রান্না করার সময় তোমরা হলুদ আর নুনটা দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু ভাতটা সেই বুঝে নামাতে হবে। এইবারে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা কারি পাতা, কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো। এইটা বেশি ভাজা যাবে। চলো গ্যাস বন্ধ অবস্থায় এটা গ্যাস জ্বালানোর দরকার নেই। এইবারে এটাকে নিয়ে দেবো। ব্যাস এইবারে দিয়ে দাও লেবুর রস, 2টো লেবু নিয়েছি। চলো এবারে এটাকে মিক্স করে নাও লেবুর রসটা দিয়ে। ব্যাস লেমন রাইস বানানো খুব সোজা। এই আদা কাঁচা লঙ্কা কারি পাতার যে ফ্লেভারটা, এটাই হচ্ছে দি মাস্ট। এই দেখো লেমন রাইস রেডি। আচ্ছা, টকটা যে যতটা টক খেতে পারবে, সহ্য করতে পারবে, দিতে পারবে। আমি 1 কৌটো চালের মধ্যে 2টো লেবুর রস দিয়েছি, পাতি লেবু রস ভালোই ছিল, লেবুতে বেশ ভালোই হয়েছে। তো ব্যাস এবারে খাও, মজা আসে চিকেন দিয়ে। তো এই চিকেন যে বানিয়েছি তার কম্বিনেশন এই রাইসটাই যায়। তো চলো এটাকে বার করে নিই। তো এই দেখো আমাদের লেমন রাইস রেডি। দেখতেও কত সুন্দর লাগছে না, কিউট কিউট। সাথে কিন্তু এই চিকেন পেপার মশলাটাও। তো চলো এটাও যেরকম সাউথ ইন্ডিয়ান বেসিসে কেরালিয়ান স্টাইলে, আর এটাও সেম। তো চলো এবারে সার্ভ করব। চলো 12টা বাজে, ঠিক আছে, রান্না হলো কমপ্লিট। তো যাই হোক, এবারে তো পরিষ্কার, সেই সকাল থেকে লেগেছি এক নাগাড়ে। তো চলো এবারে সব পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার, বাসন মাজবো, এগুলো করতে করতে আরও 1 ঘন্টা। তোলা হলো, গ্যাস মোছা হলো, এটা চালিয়েছিলাম আর ওটা ভরে গেছে, আমি খেয়ালই করিনি এতক্ষণ, এখন এলাম বলে। এরকম বাসন অবশ্য ধুয়েছিলাম এই জলে,
দেখো একটা বালতিতে জলও ভরেছে। কত জল বলো, এত জল নষ্ট করে লাভ আছে বলো? তাই আমি ভরে নিই জানো। তো যাই হোক হলো, এবার সব পরিষ্কার। একটু ঘরটা এবার ঝাড় দেবো, তারপরে খাবো। বাথরুমে রেখে দিই। কাল রাতে কতগুলো জামা কাপড় কেচেছিলাম। ছাদে তো আমি যাই না খুব একটা, বেশি জামা কাপড় না থাকলে। দেখো সব শুকিয়ে গেছে। কাজ করবো, কত মোটা মোটা সব। তেলটা ছোটো ছেলে ব্যবহার করে, ও গামছা ব্যবহার করবে না। এবারে কালকে কেচে দিয়েছি, ও নেই বলে নোংরাও হয়েছে, তাই কেচেও দিলাম। সব আলনায় গুছিয়ে রাখতে হবে এবার। এখানে দুটো শাড়ি আছে, শাড়িগুলো কাচতে হবে কেচে। তারপরে দেখেছো সেই কোন ভরে উঠেছি, এখনো কাজ করে যাচ্ছি। মানে একা একা সব দিক করতে হবে। তাও ছোট ছেলে থাকলে একটু টুকটাক কাজ করে থাকে, বড় ছেলে তো একদমই কিচ্ছু করে না। ওকে বললে করবে, দেখেও কোনো জিনিস পরে থাকলে কিচ্ছু তোলে না। পুকুরের জামা টামাগুলো এখানে শুকিয়েছিলাম সকালে, শুকিয়ে গেছে দেখেছ। সব তুলে নি, রাখতে হবে সব ভাঁজ করে। সব কাজগুলো না করলে, ফেলে রাখলে পড়েই থাকবে। গমটা আমার বর যেটুকু পরিষ্কার করেছে ওইটাই আছে, আমার আর সময়ই হচ্ছে না পরিষ্কার করতে। আর একটু পরিষ্কার করলে ওটা ভাঙানো হবে। বাইরে রোদ্দুর দেখছো তো, কড়া রোদ্দুর না। এখন দুপুরবেলা 2টো বাজে। বাবা ঝাড়টা দিয়ে দিই দাঁড়া। আজকে আর ঘরে এসি চলেনি, ছোটো ছেলে নেই। ও থাকলেই চান টান করে এসেই বেলা 1:30 থেকে এসিটাকে চালিয়ে দেয়। আর আমি আবার এসিতে খুব একটা থাকতে ভালোবাসি না, ওই ওরা চালালে এসে বসি তাই। উফ, সেই সকালে ঘর ঝাড় দিয়েছি, ঘরে কেউ নেই, ঘর তো একটু পরিষ্কার করে নিই। চলো খাওয়া দাওয়া সেরে বাসন ধুয়ে নিলাম। এই বাসনগুলো আগেকার গুছিয়ে রেখেছি, পরে তুলবো। হাঁপাচ্ছি। নিচে গেছিলাম এই বালতি আর বোতলে জল আনতে। আর চলো এখন ছাদে যাব, ছাদে গাছে জল দিয়ে আসতে হবে একটু। গাছে জল দিয়ে হয়নি, ও থাকলে ও যায়, আর ছেলেগুলোকে বললে ওরা শুনবে। ছেলেগুলো মিনস এখন তো ছোটোরা নেই। চলো, কষ্ট। আরও মাটি দিতে হবে। 2টো ফুল হয়েছে, 2টো করেই ফোটে। তালা এখন দেবো না। সন্ধেটাও দিয়ে দিলাম। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে স্ক্রাব করবে আর নিজেকে সুন্দর রাখবে। পার্লার যাওয়া কিন্তু সবসময় সম্ভব হয় না সবার পক্ষে, তাই না? আর এখন যা গরম পড়েছে, এই গরমে কিন্তু ট্যান পড়বেই পড়বে। যারা ঘরে থাকো, গ্যাসের কাছে সারাক্ষণ রান্না করে, যেমন আমি, আমার প্রচুর ট্যান পড়ে। মুখে নয়, আমার মুখে কোথাও ট্যান দেখতে পাবে না দেখো, কিন্তু আমার ডান হাতে প্রচুর ট্যান পড়ে। ডান হাতটা এখান থেকে এই অবধি, বাঁ হাতে কোনো ট্যান নেই। দেখো বাঁ হাতটা কত পরিষ্কার, আর ডান হাতটা কীরকম কালছে। তো যাই হোক, প্রচুর ট্যান পড়ে আমার, মুখে কোনো ট্যান পড়ে না। তো যাই হোক, কিন্তু যারা বাইরে বেরোয়, চাকরি বাকরি করে যেসব মহিলারা, তাদের তো সান ট্যান। আর ঘরে থাকা মহিলাদের মানে আগুনের কাছে রোদের ট্যান আর আগুনের ট্যান পড়লে কিন্তু চোখ মুখ না একদম কালচিটে হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। আমার কি হতো, গরম পড়লে, অতিরিক্ত গরমে আমার যেটা হতো, এই যে এই জায়গাটা না এমন কালচিটে হয়ে যেত,
দেখতে খুব বাজে লাগতো, খুব টান ধরতো। তো আমি এই স্ক্রাব করার পর থেকে সেটা আমার চলে গেছে। মানে আমি খুব ভালো বেনিফিট পেয়েছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। মানে এটা আমি নিজের থেকে করেছি। তো একটা ম্যাগাজিনে পড়েছিলাম, তো সেই ম্যাগাজিন থেকে নিজে আগে ব্যবহার করলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাটা খুব দরকার, সবারই জানা দরকার। তো চলো। হাতে ট্যান করা নিয়ে অনেকেই আমাকে বলে নিজে এত কিছু জানো, করো না কেন কিছু। সত্যি বলছি, সময়ের অভাব, কিন্তু তাও যখন সময় পাই নিজের জন্য করি। তো যাই হোক, আমি আজকে নিয়ে নিয়েছি দেখো ওটস। এই যে এটাই হচ্ছে ভীষণভাবে কার্যকারী। ওটসটা নিয়ে নিয়েছি। ওটসটা কিন্তু আমি গুঁড়ো করিনি, তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো, কিন্তু হাতে ডললে এটা এনাফ। এটা যত গোটা থাকবে তত স্ক্রাব করতে কিন্তু সুবিধা হবে, আর স্ক্রাবিংটা খুব ভালো হবে। তো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চাল তোমরা ঘরে গুঁড়োও করে নিতে পারো, মার্কেটে যে পাওয়া যায় অ্যাভেলেবেল চাল গুঁড়ি যেটা আমরা বলি সেটাও নিতে পারো। আচ্ছা, এইখানে এই জিনিসটা কিন্তু অপশনাল, তোমাদের কাছে থাকলে তোমরা দিও, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, না দিলেও চলবে। এটা অরেঞ্জ পিল পাউডার, যেটা আমি শীতকালে করেই রাখি। তো এটা দিয়ে দারুণ স্ক্রাবিং হয়। তো চলো নিয়ে নিলাম 3টে জিনিস। আর একটা যেটা দেবো সেটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস, এইটা। তো চলো এটা কি কফি পাউডার। তো সত্যি বলছি, এত মুখটা উজ্জ্বল ব্রাইট করবে না এটাতে, যে তোমাদের ধারণার বাইরে। তোমরা ভাববে আমরা পার্লারে শুধু শুধু যাই, জবে থেকে মানে জবে এটা জানতে পারবে যে এর এত সুন্দর কার্যকারী। যাই হোক, এখানে বড় চামচে 1 চামচ 1.5 চামচ নিয়েছি, আর এখানে আমি ওটসটাও নিয়েছি 1.5 চামচ। সব কিন্তু পরিমাণ মতোই আছে, ঠিক আছে? সব সেই পরিমাণ মতোই দিতে হবে, একদম ইকুয়াল পোর্শনে দিতে হবে। তো যাই হোক, এই দেখো সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাতে একটু হলুদ গুঁড়োও দিতে পারো, বাট আমার কোনো দরকার নেই, আমি দিচ্ছি না। অরেঞ্জ পাউডার দিয়ে দিলাম। তো অরেঞ্জ পাউডারটাও অপশনাল আছে, তোমরা চাইলে ওটস, চাল গুঁড়ি আর চালের গুঁড়ো যেটা, আর কফিটা কিন্তু বি মাস্ট। এটা কফিটাই হচ্ছে আসল, কফি এতে দিতেই হবে। তো এটা তোমরা এই স্ক্রাবটা তোমরা রোজ চান করার সময় ব্যবহার করতে পারবে। এমনকি যদি রোজ না হয়, সপ্তাহে 2 দিন 3 দিন তো ব্যবহার করতে পারো। আমি যেরকম রোজ স্নান করার সময় একটুখানি সময় থাকে না, কিন্তু তাও করি। কেন বলো তো? দেখো, সারাদিন ঘরের এত কাজকর্মে ব্যস্ত থাকি, তো বিকেলবেলা কিন্তু আমি এই জিনিসটা করি। সকালে না করলেও চানের সময় হয়তো এক সময় সময় হয় না, কিন্তু বিকেলবেলা করি। তো যাই হোক, এই দেখো সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম, ঠিক আছে? এই দেখো, চলো এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। কফি বেশি দিলে কোনো ক্ষতি করবে না। তো চলো মিশিয়ে নিলাম খুব ভালোভাবে। আচ্ছা, এটা তোমরা জলে ভিজিয়ে পেস্ট করেও এটা তোমরা রাখতে পারবে, কিন্তু বাইরে 4-5 দিন থাকবে। তোমরা চাইলে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো, আর না হলে এরকম করে রোজ পাউডার করে রেখে দেওয়াই আমার মনে হয় ভালো। এটা রোজ চান করার সময় হোক, যখনই হোক তোমাদের সময় হবে, তখন তোমরা এটা ইউজ করতে পারবে। তো এইরকম আমি ভরে নিচ্ছি একটা স্কুপ। যাক, চলো কিছুটা আমি বোতলে ভরে রেখে দিয়েছি, আর এইটা আমি এখন তোমাদেরকে স্ক্রাব করে দেখাবো। তো একটু জল দিয়ে গুলে, সেখানে জল দিয়ে আমি ভালো করে এটাকে গুলে নিচ্ছি। এই দেখো গুলে নিলাম। এবারে এটা তোমরা কাঁচা দুধ দিয়েও গুলতে পারো, আর জল দিয়ে, গোলাপ জল দিয়ে, আমি শুধু নর্মাল জল দিয়েই দেখালাম। তো ব্যাস, আর এবারে এটা মেখে ফেলাম। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না কফির, যে কি বলবো। আচ্ছা, এতে তোমরা চাইলে মসুর ডালও গুঁড়ো করে দিতে পারো।
আমার মনে হয় না মসুর ডালের আর প্রয়োজন, এটাই অনেক। তো চলো এগুলো আমি ভালো করে এটা চারিদিকে মেখে নিচ্ছি। চলো এবার মেখে ফেললাম। এটা কিন্তু সেম পার্লার প্রসেসেই করতে হবে। জল নিয়ে নিয়ে যেরকম স্ক্রাব করে ওরকম করে নেবে। এটা কিন্তু এরকম নামাবে না, জাস্ট এইরকম এরকম উপর দিকে ওপর দিকে ওপর দিকে ওপর দিকে তুলবে। আর এরকম যারা যারা স্ক্রাব করেছো, ফেশিয়াল করেছো, তারা তো জানো তারা হাতের মুভমেন্টটা কীরকম রাখে পার্লারে। জল দিয়ে দিয়ে দেখো 5 থেকে 7 মিনিট করলেই হবে। এমনকি এতে ব্ল্যাক হেডস হোয়াইট সিস যাদের আছে এইভাবে এবার নাকে করবে, সেটাও চলতে পারে। নাকে বেশিরভাগ থাকে সবার, অনেকের। আমার নেই, হোয়াইটও নেই ব্ল্যাকও নেই। আমি ভিডিওটা কিন্তু একদম স্কিপ করিনি, পুরো ভিডিওটাই দেখাচ্ছি। হাতেও করে নেবো এরকমভাবে। আমার ডান হাতে প্রচুর ট্যান, আমি বারবার বলছি। বাঁ হাতে কিন্তু নেই, বাঁ হাত আমার একদম পরিষ্কার। ব্যাস দেখো এখনই কত স্কিনটা গ্লো করছে, দেখেছো? দেখো মাসাজ করার পরে, দেখো মাসাজ করার পরে, স্ক্রাব করার পরে এখনই মুখটা কত গ্লো করছে দেখো। আর হাতগুলো কত গ্লো করছে, দেখেছো? দেখো মুখটা কত ফ্রেশ লাগছে। এবার আমি ধুয়ে আসছি, তো দেখো কি সুন্দর মুখটা একদম পরিষ্কার লাগছে, দেখেছো? দেখো দেখো সময়ের অভাবে কিছু করতে পারি না বলে, কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আমরা চাইলে কিন্তু নিজেকে সুন্দর রাখতে পারবো। সবসময় পার্লার যাওয়ার সম্ভব না, আর সবসময় সত্যি বলছি কারোর পক্ষে সম্ভব না যে মানে এতগুলো টাকা দিয়ে পার্লারে ট্রিটমেন্ট করানো। তো যাই হোক, মানে ওটসটা এত সুন্দর, মানে ওটস স্ক্রাবটা সত্যি খুব ভালো। আমি আগে বুঝতে পারিনি বা আগে আমি জানিনি। যখন জানলাম, আমি ট্রাই করে দেখার পর আমার এত ভালো লেগেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। যাই হোক, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো কতটা ফর্সা হয়ে গেছি আমি, দেখছো? দেখো ট্রাই করে দেখতে পারো। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো পার্লারে না গিয়ে বাড়িতে বসে কীভাবে স্ক্রাবিং করবে, আর আমার মতো এইভাবে একদম ক্লিন করে নেবে স্কিন। আর দেখো পুরো কতটা সুন্দর ক্লিন হয়ে গেছে, আর পুরো ট্যান, মানে ট্যান পড়া রোদ। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে বসে কীভাবে স্ক্রাব করবে পার্লারে না গিয়ে। পার্লারে গেলে অনেকগুলো টাকারও ব্যাপার আছে, তারপরে সময়েরও ব্যাপার আছে, তাই না? তো বাড়িতে বসে তোমরা রান্না করতে করতে, কাজ করতে করতে স্ক্রাবটা করতে পারবে, যারা হাউস ওয়াইফ। আর যারা ওয়ার্কিং ওমেন বাইরে যাও, তারা অফিস থেকে ফিরে করতে পারবে। কিন্তু রোজ করলে ভালো। রোজ যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে অন্তত 3 বার তো করতে পারবে। কিন্তু পার্লারে গেলে কী হয়, সময় দরকার হয়, এই আজ না কাল। আর আরেকটা কথা, পার্লারে আমরা যাই একটু আরামের জন্য, তাই না? পার্লারে গিয়ে আরামে চেয়ারে বসে থাকবো, কেউ ম্যাসাজ করে দেবে, খুব আরাম লাগবে। কিন্তু বাড়িতে নিজেকে করতে হয়, সেটাই আমরা বেশি করি। কিন্তু নিজেকে করে যে কতটা উপকার, ঘরে থাকা তোমরা এইসব জিনিসগুলো ঘরেই পেয়ে যাবে, বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। এই দেখো আমি বানিয়ে রেখে নিয়েছি একদম বোতলে ভরে, আমি এইভাবেই করে রাখি আর রোজ লাগাই। তো চলো দেখবো এই স্ক্রাবটা কীভাবে বানাবো। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। তো চলো দেখবো স্ক্রাবটা কীভাবে বানাবো। বাইরেটা হাওয়া,
রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম, বাসন ধুলাম, মুখ ধুলাম, এখন ক্রিম মাখবো, বাসন ধুলাম, টেবিল মুছলাম। ছেলে দেখো কাজ করছে। ওর রাতের বেলায় মানে কাজটা ওর দিনে, আর রাতে ওর মিটিং হয়। বিদেশি কোম্পানি যেহেতু, এই কোম্পানিগুলো ওদের তো এখন ওইখানে দিন, ওই জন্য তো ও কাজ করছে, আমি ঘুমিয়ে পড়বো। ঘরে তো আর কেউ নেই, আমরা দুজন। চলো দেখবে, দেখো কাজ করতে দেখাচ্ছি তোমাদের। ঘন্টার সময় সব ধুয়ে রাখলাম, সকালে গুছাবো। আর এখন আজকে এই স্ক্রাবটা বানিয়েছি, দেখো স্ক্রাবার বানিয়েছি নিজে, এটাই আমি মুখে মাখি। তো এটা তোমরা আমার চ্যানেলে আলাদাভাবে পেয়ে যাবে, খুব ভালো ওটস স্ক্রাব। তো চলো, গ্যাসের সিলিন্ডারটা রাতেরবেলা, এবারে চলো আমি মুখে একটু ক্রিম মাখবো। লাইট করে দিলাম অফ। কাজ করছে। খোলা রোজ আমি এই টাইমে শুই, এই টাইমে না, আজকে তো তাও 12টা 20 এলাম ঘরের ভেতরে, নাহলে 1টা বেজে যায় সব গুছিয়ে গাছিয়ে সকালে সব করে। তো যাই হোক, এসি রিমোটটা কোথায় গেল? ও সুইচটাই দেওয়া নেই। তো যাই হোক, তো এই টাইমে দেখো বিছানায় যদি আসবো উঠে যাই, তো কতক্ষণ আর ঘুমাই বলো? আমার কিন্তু ঘুম খুব কম, তো সেজন্যে মানে আমি এত রাত্রে ঘুমাই। ভোরবেলা ঠিক আমার ঘুম ভেঙেই যায় 4:30-5টার দিকে, করার কিছু নেই। তো যাই হোক, তোমাদের সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আজকে একটা নতুন নাইটি পরেছি, নাইটিটা কেমন অবশ্য কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের রেসিপিগুলো কিন্তু দুর্দান্ত, রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবে। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো মুখটা কত গ্লো করছে, কত ফর্সা হয়ে গেছে আজকে স্ক্রাবারটা করে, ঘরোয়া জিনিস দিয়ে স্ক্রাবার করেছে। আমি 2 দিন ছাড়া ছাড়াই করি অবশ্য, এই কদিন করা হয়নি, তো খুব ফর্সা ফর্সা লাগছে, তাই না? তো চলো, গুড নাইট। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তোমরা কেউ আমাকে একটু কমেন্ট করো না, কমেন্ট করলে আমারও কমেন্টগুলো পড়তে বা কমেন্টের রিপ্লাই দিতে ভালো লাগে। তো চলো, টাটা।